নমস্কার, আমি রাজশেখর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজের লোকসভার দখলদারি অনুষ্ঠানে। আজ সাত সকাল থেকে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। প্রতি মুহূর্তের আপডেট, কোথায় কি হচ্ছে, কোথায় চরম অব্যবস্থা, কোথায় জয় কোথায় পরাজয়, কোথায় কে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছেন, কেউ আবার সাংবাদিকদের এড়িয়ে চলে যাচ্ছেন, এমন পরিস্থিতির ছবি আজকে আমরা দফায় দফায় আপনাদের কাছে তুলে ধরছি। ঠিক এমন পরিস্থিতিতে একদিকে যখন 543 আর অন্যদিকে অনলি 42, কে কোথায় কত আসন, এখনো অবধি ঘড়ির কাঁটা যে বলছে সেই ঘড়ির কাঁটা অনুযায়ী এখনো পর্যন্ত অধিকাংশ আসন কিন্তু দেখা যাচ্ছে যে চূড়ান্ত ঘোষণা হয়নি। প্রত্যেকটি রাউন্ড পুরোপুরি সম্পূর্ণ গণনা হয়নি, ফলে আমরা প্রত্যেককেই বলতে পারি না যে তারা জয়ী হয়ে গিয়েছেন, কিন্তু বহুজন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পশ্চিম বর্ধমান জেলার দুটি আসন, একটি পূর্ব বর্ধমানের সঙ্গে সংযুক্ত। একদিকে আসানসোল, প্রায় 63,000-এর বেশি ভোট, অর্থাৎ 60,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তার পাশাপাশি আরেক দিকে জয়ী হয়েছেন 1 লক্ষের বেশি ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ। অন্যদিকে তার পাশাপাশি আরো নানান প্রাক্তন সাংসদ, কেউ ছিলেন প্রাক্তন বিধায়ক, কেউ নেতা, তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্য জুড়ে জয় জয়কার। গত কয়েকদিন ধরেই নানান হিসেব নিকেশ এসব চলছে না, বিশ্লেষণ চলছিল, কিন্তু এখন বিশ্লেষণ যে কেন্দ্রে হবেটা কি, ইউপিএ তাদেরই বা পরিস্থিতি কোন জায়গায়, ইন্ডিয়া জোট তাদেরই বা পরিস্থিতি কোন জায়গায়, আর মোদী সরকার তাদেরই বা পরিস্থিতি কোন জায়গায়। এই মুহূর্তে আমার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমরা এতক্ষণ ধরে ছিলাম স্টুডিওতে, আর এই মুহূর্তে আমরা স্টুডিওতে নেই, আমরা একেবারে সরাসরি আমাদের নিউজ ডেস্কে। আপনারা দেখছেন যে এখানে অলরেডি সাত সকাল থেকে আমাদের পুরো টিম কাজ করছে, এবং সেই টিম আপনাদের কাছে প্রতি মুহূর্তে যে খবরের আপডেট আপনারা দেখছেন। ঠিক আমরা যেখানে কথা বলছি, দিল্লির মসনদ কার দখলে লাইভ, তার ঠিক নিচেই গোটা দেশের যে ছবিটা, টোটাল সিটস 543, এনডিএ 296, ইন্ডিয়া 229 এবং আদার্স 018। ঠিক তার নিচে আপনারা দেখছেন স্ক্রলে আমরা আপডেট করছি প্রতি মুহূর্তে কে কখন এগিয়ে, কে কখন পিছিয়ে। আমি গৌতম দা সরাসরি আসবো এই মুহূর্তে আমাদের নিউজ ডেস্ক থেকে, যে এই মুহূর্তে বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি। আমি একটা কথা জানতে চাইছি যে দিন কয়েক আগেও বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা একটা আলোচনা করছিলেন, আমি অনেকক্ষণ ধরে এই প্রশ্নটা আমি করব করে করা হচ্ছিল না, যে 2024-এর লোকসভা নির্বাচন কিন্তু যতখানি কেন্দ্রে ততখানি কিন্তু এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিমণ্ডলে ভীষণ ইম্পর্টেন্ট। এটা কেন বলছিলেন? তাতে করে কি এই ফলাফলটা দেখার পরে কি এটা আরো অনেক বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে গেল? কেনই বা এতখানি গুরুত্বপূর্ণ ছিল? তুমিও তো দিন কয়েক আগে বারংবার ফোনে জানাচ্ছিলে যে এবারে নির্বাচনটা নজর রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ প্রথম কথা ছিল বিজেপি এবং কেন্দ্রের যে শাসক দল, মূলত মানে মোদী নিজে, প্রধানমন্ত্রী নিজে যেভাবে একটা প্রচার করছিলেন, যে তাতে মনে হচ্ছিল যেন তারা এবারে চিরস্থায়ী একটা বন্দোবস্ত হয়ে গেল ভারতবর্ষে। মোদী আত্মা ডেকেছেন, বা তিনি পরমাত্মার সঙ্গে একটা যোগসূত্র স্থাপন হবে, ততদিন তিনি কাজ করে যাবেন সেই 2048 পর্যন্ত। তো এইটা খুব একটা অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল বোধহয় আর ছাড়বার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এবং ঈশ্বর প্রেরিত তিনি যতদিন না সেখানে মিলিত হবেন থাকবেন, কিন্তু সেটা তো হয় না, সেটা বৈজ্ঞানিক সত্যও নয় যতই মুখে বলা হোক। এবং সেটা দেখা গেল যে সত্যি গণতন্ত্রে, অন্তত ভারতীয় গণতন্ত্রে আজকে দেখো একটা জিনিস, এই ভারতীয় গণতন্ত্র নিয়ে কিন্তু সারা পৃথিবীতে ভীষণ রকমের সমালোচনা হচ্ছিল, যে ভারতীয় গণতন্ত্র আগের চেয়ে অনেক নিচু, অবনমন ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে। কারণ ওই যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো আমরা যাদের বলি, তাদের ক্ষেত্রে অনেক অবনমন ঘটেছে। মানুষের বেশ কিছু ক্ষেত্রে, এমনকি আদালতে পর্যন্ত অবিশ্বাস হচ্ছিল। আদালত আছে, মিডিয়া আছে, প্রশাসন আছে, সব ক্ষেত্রে এইগুলো যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা এই যে ইলেকশন কমিশন। কিন্তু দেখা গেল যেটা দেখা গেল, আমি বলছিলাম যে বাইনারি একটা হয়েছে, একদিকে বিজেপি বা অন্যদিকে অ্যান্টি বিজেপি। রাহুল গান্ধীকে
পাপ্পু বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। সেই রাহুল গান্ধী রায়বেরিলি থেকে 4 লক্ষের বেশি ভোটে জিতলেন। এটা রেকর্ড, কারণ তিনি মানে তার মায়ের যা রেকর্ড ছিল তা ছাপিয়ে গেলেন, এটা গেলেন। পশ্চিমবঙ্গে যেমন হয়েছে অভিষেক জিতেছেন খুবই বিরাট মার্জিনে, কিন্তু রায়বেরিলিতে উত্তরপ্রদেশে যোগীর গড়ে, মানে যাকে বলা হয় উত্তরপ্রদেশে তাদের গড়, সেখানে এটা জেতা। এবং আমেঠিতে তিনি দাঁড়াননি বলে অনেক রকম তাকে কথা শুনতে হয়েছে, গঞ্জনা যাকে বলা হয়, কটাক্ষ শুনতে হয়েছে। ওয়েনারেও তিনি জিতছেন। এই যে উত্তরপ্রদেশের ভোটটা এত ইন্টারেস্টিং হবে এটা বোধহয় কেউই ভাবেনি, কোনো মাথাতেই ভাবেনি। এর আগে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন মানে সেটাকে বলা হতো যে কেন্দ্রের সেমিফাইনাল ম্যাচ, এবং উত্তরপ্রদেশের ভোট বিধানসভা যেদিকে যাবে বলা হয় যে কেন্দ্রের ভারতবর্ষের মূল ভোট কিন্তু সেদিকে যাবে এবং সরকার কিন্তু সেদিকে লক্ষ্য রাখে, সারা ভারতবর্ষ সারা বিশ্ববাসী লক্ষ্য রাখে। কিন্তু উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনেও ফলাফলের যা পরিস্থিতি একেবারে চুইয়ে পড়ার মতো, মানে কোনো মতে কাটাই কাটাই তো বহু দূরের কথা, গলায় কাঁটা লেগে যাওয়ার মতো পরিস্থিতি, মানে ছেড়ে দেবা কেঁদেবাজির মতো অবস্থা। এই পরিস্থিতিটা দাদা কেন হলো উত্তরপ্রদেশের মতো, যেখানে বলা হচ্ছিল যে যোগী আদিত্যনাথ? এই তো ফয়জাবাদ লোকসভা আসন, যার মানে অন্তর্গত হচ্ছে অযোধ্যা, সেখানে পর্যন্ত বিজেপি হেরে গেল। এটা ভাবা যায়। এবং এই কি খুব ইন্টারেস্টিং, এটা যিনি মানে হেরে গেলেন, লাল্লু সিং, তিনি ছিলেন ইনকামবেন্ট ফৈজাবাদ এমপি ফ্রম দ্য ভারতীয় জনতা পার্টি। তিনি বলেছেন, তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বললেন, হাম আপকা সম্মান নেই বাঁচা পায়, মানে নিজেদের সম্মানটা তারই বাঁচাতে পারলেন না। এটা খুব সিগনিফিকেন্ট। ফৈজাবাদের অন্তর্গত অযোধ্যা, যে অযোধ্যা রাম মন্দির, তাই নিয়ে এত কাণ্ড। বিজেপির উত্থান, বাবরি মসজিদ, রাম মন্দির, এই তো উত্থান, সেখানে হেরে গেল। হেরে গেল তার কারণটা কি? হেরে গেল কারণ বিজেপি খুব একটা বড় স্কেলে খেলতে চাইছিল, ভাবতে চাইছিল একটা প্যান ইন্ডিয়া আমি খেলছি, হিন্দু ভাবাদর্শ নিয়ে খেলছি। স্থানীয় যে সমস্ত সমস্যা আছে সেগুলো যে মানুষের কোথায় লাগে, প্রিক করে, একটা যদি জুতোর তলায় একটা সামান্য কাঁটা থাকে, এতে কোথায় লাগছে শুধু বুঝতে হবে। তো এখানে টোটাল ফেল করেছে এটা বিজেপি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি, স্মৃতি ইরানি সে তো হারছে, এখনও যাই না, এখন তো ডিক্লেয়ার হয়নি, কিন্তু স্মৃতি ইরানি হারছেন। আবার অন্যদিকে আমি দেখতে পাচ্ছি এখানে যে সমাজবাদী পার্টি সমান সমান প্রায় টক্কর দিচ্ছে এই তোমার ভারতীয় জনতা পার্টির সঙ্গে। এই যে ঘটনাটা, গতবারে 303টি আসনে জিতেছিল বিজেপি, তার মধ্যে এবারে 299টাই বোধহয় দিয়েছিল ওরা, সম্ভবত আমি যদি আমার মেমোরি যদি ঠিক থাকে 299টা আসনে ওরা দিয়েছিল। তার মধ্যে 69% মোটামুটি জিতছিল, কিন্তু 30%-এর মোর দেন 30% তারা পেছনে পিছিয়ে গেছে। তো এটা তো বিজেপিকে আলাদাভাবে ভাবতে হবে যে তারা কি সত্যি একটা অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছিল, মানে তারা কি দেশের মনের কথা দেশের লোকের বুঝতে পারছিল না, নাকি নিজেদের কথাই বলছিল। তবে আমরা এই আলোচনা অনেক হয়েছে, আমি বলতে চাইছি আগামী দিনে কি হতে পারে যদি এনডিও আসে কিংবা যদি ইন্ডিয়া জোট আসে। দেখো, এনডিএ যদি আসে, যেগুলো মূল এজেন্ডা এবারে বলেছিলেন প্রধানমন্ত্রী, বলেছিলেন যদি তৃতীয়বারে আসেন 100 দিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশনসগুলো তিনি নিয়ে নেবেন, আর সবচেয়ে কড়া সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। একটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, একটা হচ্ছে এনআরসি, এগুলো সব কড়া, অত্যন্ত ইয়ে। আর এইগুলো কোনোটাই কি আর দিতে পারবে? আমার তো ঘোরতর সন্দেহ আছে এর কোনোটাই দিতে পারবে না। বরং এই যে কৃষি আইন বাতিল করে নতুন আইন না করা, এখনো পর্যন্ত নতুন আইন, এমএসপি সব কিছু নিতে হবে বিজেপিকে। নিতে হবে এই কারণে, যদি তোরা একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, যা দেখতে পাচ্ছি এখনো পায়নি, এনডিএকে নিয়ে যদি চলতে হয়, তাহলে এনডিএ যে কটা শরিক থাকবে তারা তো দর কম কষবে না, দরাদরি তো কম করবে না, তোল্লাও দিতে হবে। এবং আমি সর্বে এমন ভাবনাটা ভেবে নেওয়ার আর কোনো জায়গা থাকবে না। বিজেপির একটা বড় লাভ হয়েছে এখানে এই উড়িষ্যাটা পাওয়া। উড়িষ্যাতে অবশ্য তারা বিধানসভাতে গৌতম, আমি একটু আটকাচ্ছি, এই যে আমি সর্বা, আমি মহামানব,
আমার সরকার, আমাদের নয়, আমার সরকার, এই যে একটা ভাবনা, আমাকে কেউ রুখতে পারবে না, এই 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 যে একটা মনোভাব, এইটা যেমন তুমি বলছো বা আমি একটু আগে বিভিন্ন সংবাদপত্র শুনছিলাম, বহুজনই বলছেন যে মোদির এই যে একনায়কতন্ত্র, সেখানে কিন্তু একটা কোথাও যেন একটা বড় ধাক্কা খেলো। ঠিক উল্টো দিকে পশ্চিমবঙ্গে এই 42টি আসনের মধ্যে প্রায় এখনো পর্যন্ত যা আমরা দেখছি 30টি আসনে এগিয়ে শুধু নয়, বলা যেতে পারে যে প্রায় অর্ধেকের বেশি আসনে বিপুলভাবে এগিয়ে, শুধুমাত্র জয় ঘোষণার অপেক্ষা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি তার নেতৃত্বে এই জয়, এক্ষেত্রে কি উল্টোটাও হলো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন সর্বে সর্বা, এবার তাকেও রোখা অসম্ভব? এবার অভিষেক এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? এটা আমার মনে হচ্ছে এটা খুব একটা হবে না। তার কারণ হচ্ছে, কেন বলছি, তার কারণ হচ্ছে, তার একটা বিরাট কারণ আছে। তার কারণ হচ্ছে এই গত 1 বছর 1.5 বছর ধরে যেভাবে দুর্নীতির প্রশ্নে বিদ্ধ হয়েছে তৃণমূল, সাংঘাতিকভাবে, তাকে হেন জিনিস নেই যে করতে হয়নি, কটাক্ষ হয়েছে, শ্লেষ হয়েছে, বিদ্রূপ হয়েছে, চোর চোর স্লোগান শুনতে হয়েছে। এখন যদি মমতা যদি নিজের দলটাকে সুসংগঠিত না করেন, যদি মনে করেন যে আমি এইসব চোর বাটপাটদের ঢুকতে দেবো না, যদি না মনে করেন, তাহলে তার কিন্তু আবার সেই একই রকম অবস্থা হবে। মানে তুমি কি বলতে চাইছো যে রোখা যাবে? হ্যাঁ, 2026-এ কিন্তু তার উল্টো ফল পেতে পারে, হয়ে যাবে। অ্যান্টি ইনকামবেন্সি ভীষণ বেড়ে যাবে তখন। গত এতগুলো বছরে রোখা গেল না। না, একের পর এক মন্ত্রী জেলে, একের পর এক পর্ষদের সভাপতি জেলে, সম্পাদক জেলে, স্বয়ং দুর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি জেলে, যিনি বলছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে তাকে কেউ চড়াম চড়াম করে গুড় বাতাসার ডাক বাজছে, তিনি স্বয়ং জেলে, তার মেয়ে জেলে। এমন একটা যেখানে পরিস্থিতি যে একটা সরকার চলছে, যে সরকারের এতগুলো মন্ত্রী পার্ষদ তারা জেলে, তাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, এত এত বান্ধবী, এত এত চারিদিকে তার বাংলো, এমন পরিস্থিতিতেও কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপরও তো আস্থা রেখেছেন। এটা আবার বলছি আমি একই কথা, অবশ্যই আস্থা রেখেছে কিন্তু বিজেপি বিরোধী ভোট। আমি আবার সেই একই কথা বলবো, এখনও যেমন বলেছি, ঠিক একটা সময় যেমন তৃণমূলের বিরুদ্ধে যারা ছিল সিপিএমের, তাদের ভোটটা চলে গিয়েছিল বিজেপিতে। এবারে আমার ধারণা সেটা ভাগ হয়ে গেছে, হয় বিজেপিতে কিংবা বিজেপি বিরোধী, এই দুটো যাকে বলা হয়, আমরা এই ক্ষেত্রে আমরা ভোটটাকে ভাগ হতে দেখেছি দুটো সেকশনে। একদিকে বিজেপি ভোট, একদিকে বিজেপি বিরোধী। বিজেপি বিরোধী ভোটটা তৃণমূলে গেছে, সেটা সিপিএম বা কংগ্রেসে যায়নি। আর বিজেপি যা ভোট, বিজেপি খানিকটা পেয়েছে, আমরা দেখা যাবে। এবং তুমি এক্ষুনি বলছিলে যে এইটাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না রুখতে পারেন, তাহলে হয়তো নয় 2026-এ এটা কিন্তু অ্যান্টি হিসেবে ভীষণভাবে কাজ করবে। এই যে গৌতম দা, আমরা জানি আমাদের নিয়মিত কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়, তুমি প্রচুর খবর করেছো, উত্তরবঙ্গও করেছো, জেলায় জেলায় দুর্নীতি, একটা ছোট্ট কাজ হচ্ছে তাতে দুর্নীতি, এবং সেই কোথাও কোথাও সেই দুর্নীতিগুলো প্রকাশিত হচ্ছে, দুর্নীতির অভিযোগ উঠছে। এমন প্রচুর জায়গা আছে যেখানে মানে তোল্লা দেওয়া ছাড়া কাজ হচ্ছে না। একদম ঠিক কথা। এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ রুখতে পারবেন? ইতিমধ্যে রুখতে হয়েছে তো, রুখতে হয়েছে। কোথায় রুখতে হয়েছে? আমি কোথায় রোখা হয়েছে? হ্যাঁ, বলছি, এইবারে যে সমস্ত প্রার্থী হয়েছে, এটা কিন্তু খুব লক্ষণীয়। এটা আমরা অনেকে লক্ষ্য করেনি। তুমি দেখবে ঝাড়গ্রামের প্রার্থী, আমি আছে পার্থ ভৌমিকের কথা বলি, অর্জুন সিং চলে গেলেন। কেন চলে গেলেন? তার নিশ্চয় মনে হয়েছিল এবারে তিনি আর মনোনয়ন পাবেন না। কেন পাবেন না? একটাই কারণ, এবং দেওয়াও হয়নি। হ্যাঁ, এইটা এক্স্যাক্টলি এই জন্য। তার আগে থেকে তো উনি ভাবছিলেন চলে যাবো কি চলে যাবো না, চলে যাবো, তারপর চলে যাবো, টিকিট পাবো কি পাবো না। কিন্তু পার্থ ভৌমিকের ব্যক্তিগত সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি নিজেই বলছি, ব্যক্তিগতভাবে যেটা জানি, যে পার্থ ভৌমিকের ব্যক্তিগত সততা কিন্তু অমলিন অনেকটাই। কাজেই অন্য চিন্তা ভাবনা করতে হয়েছে। সৌগত বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তিগত অসততার অভিযোগ নেই। অন্য দোষ ছিল, দলের অন্তর্দ্বন্দ্ব ছিল। একটি দুর্নীতির প্রশ্ন তো একবার সৌগতকেও এক্ষেত্রে তো, নারদা ক্ষেত্রে তো টাকা নেওয়া, নিশ্চয়ই সে শুভেন্দুও তাই, অবশ্যই তাই, তাহলে ববি হাকিমও তাই। এটা কি হয়, এই সমস্ত টাকা নেওয়াগুলোকে মানুষের মনে না খুব একটা রেখাপাত করে না। কেন করে না? প্রথমত এটা প্রমাণিত নয়। দ্বিতীয় কথা, আমি ওই যে বারবার বলছি,
যেটা আমার পাবার সেটা পাচ্ছি কিনা, কন্যাশ্রী পাচ্ছি কিনা, আর আমার স্বাস্থ্য নিয়ে যে বিমাটা স্বাস্থ্যসাথী পাচ্ছি কিনা, বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি কিনা, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, খুব ম্যাটার করে। বিশেষ করে ধরেই নিয়ে সবাই 2026 পর্যন্ত নির্বাচন হবে না, কাজেই আমি ততদিন তো পাবো। 2026-এ কিন্তু তা হবে না। 2026-এ কিন্তু রাজ্যের নির্বাচন হবে, তখন মমতা থাকবেন কি থাকবেন না সেই প্রশ্ন আসবে লোকের মনে। কাজেই তখন কিন্তু আরেকটা বাইনারি তৈরি হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সমস্ত ভারতবর্ষ জুড়ে একটা যে বাইনারি বলছি সেইটা তৈরি হয়েছিল, এবং সেটা যে আমি বারবার বলেছি সেটা তো কোনো কোনো জায়গায় ফেল করেছে, এটা ঠিকই। কেন করেছে আমি জানি না এখন। যেমন বিহারে আমি বুঝতে পারছি না কেন এটা করেছে, কি কারণে করলো। তেজস্বীকে বা আরজেডি যেভাবে এগোচ্ছিল পারেনি কিনা, বা কোথায় পৌঁছেছে সে পর্যন্ত আমি এখনো জানি না, কিন্তু বাকি জায়গায় তাই হয়েছে। কাজেই এখানে আমি এটা বলতে পারছি, যদি অসতর্ক হয়, অসতর্ক পদচারণা হয় এই তৃণমূল সরকারের আবার, তাহলে কিন্তু তাদেরও পতন অনিবার্য, কেউ রুখতে পারবে না। এটা হতে পারে না যে এরকমভাবে থেকেই যাবে কেউ, এটা খুব একটা হয় না। আমরা যখন গতকাল তৃণমূল কংগ্রেস নিয়ে এত আলোচনা করছি যে কিভাবে তারা এই দুর্নীতিটাকে রুখবেন, মানুষের কাছে কিভাবে যাবেন, তার কারণ এরপরে কিন্তু চ্যালেঞ্জটা আরো অনেক বেশি করে টাফ হয়ে গেল। আলটিমেট মানুষ কিন্তু রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, আরেকটা করেছে এই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। এটা কিন্তু আমি বারবার তখনও বলছিলাম, এই যে তুমি 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছো, ঠিক আছে, চুরি হয়েছে বলেছো, ঠিক আছে, মেনে নিয়েছে মানুষ, চুরি হয়েছে তাই আটকে দেওয়া হয়েছে। যারা সত্যি পাবে, মনে করো 100 জনের মধ্যে 30 জন চুরি করেছে, 70 জন তো পাবে, অবশ্যই 70 জনে তো পাওয়ার কথা, তুমি তো দিলে না। তারা কারা বলো না, আমরা কি তাদের কথা জানি? তাদের কাছে কিন্তু এই 2000 টাকাটা ভীষণ ম্যাটার করে। তাদের দৈনন্দিন জীবনযাপনে এই 2000 টাকা পাওয়া, 3000 টাকা পাওয়া, 4000 টাকা পাওয়া, 2000 কোটি টাকা আদানির পাওয়ার মতো নয়, কিন্তু 2000 কোটি তাদের ঋণ মুকুব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেটা বলছি, তাদের ঋণ আর 100 দিনের কাজের টাকা তুমি দিচ্ছ। তুমি যদি টাকাটা, তুমি যে বললামই তো, তুমি যদি আলাদাভাবে দিতে, তুমি তোমার নিজস্ব একটা কোনো সেল তৈরি করতে, করে তুমি আমি দেবো লোককে, কেউ আটকাতে পারত না। মমতাও পারতেন না। কি করে পারতেন? আমি দেবো লোককে, তোমার লক্ষ্য দাও, আমাদের লক্ষ্য থাকবে, একই সঙ্গে দিয়ে হিসেব করে তারপর দেবো। তুমি তো করছো না সেটা, শ্বেতপত্র করলে না। এদেরও দোষ আছে, এদের দোষ নেই আমি বলবো না, কিন্তু তুমি দোষ করেছো, চুরি করেছো, ঠিক আছে, যদি যারা চুরি করেছে বাকিদের টাকাটা, এবং একই সঙ্গে খুব এইটা অভিষেকের একটা মাস্টার স্ট্রোক ছিল, বহু 100 দিনের কাজে টাকা না পাওয়া শ্রমিকদের টাকা ওনারা পৌঁছে দিয়েছেন নির্বাচনের আগে। সেটার কি একটা মূল্য নেই নাকি? মূল্য অবশ্যই আছে। যে লোকটা, যে এই যে ওয়েলথ ক্রিয়েটার যাদের বলি, যারা বিরাট ব্যবসায়ী, শিল্পপতি, তাদের তুমি ব্যাংক থেকে লোন মাফ করো কিংবা লোন দাও, যাই করো, সেটা যেমন তোমার কাজ, এটা তো তোমার আরো বড় কাজ। 70% ভারতের মানুষ গ্রামে বাস করে, এটা ভেবে দেখো। 70%, 30%-এর মধ্যে হিসেব হচ্ছে 6500। 6500 তোমার টাউনশিপ, মেট্রো ফেট্রো সব মিলিয়ে এই 6500 মাত্র আরবান পিপুল। আমরা যদি বা আরবান বলি, মানে আসানসোল, দুর্গাপুরের মতো শহর টহর মিলিয়ে, কলকাতা তো মেট্রো ছাড়া, এই 6500 লোককে দিয়ে তো শুধু হবে না। 70% মানুষ তো থাকে গ্রামে। ইউ হ্যাভ টু থিঙ্ক ফর দেম। তুমি যদি সেই কথাটা না ভাবো, তুমি তাহলে তোমাকে ইউ হ্যাভ টু সাফার, তোমাকে তো অবশ্যই সাফার। আমরা গৌতমদা, যখন আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে রায়, এবং গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় যেভাবে সবুজ আবিরের সবুজ উন্মাদনা, আমি চাইবো যে আমরা সেই ছবিটা জেলার একবার আমাদের দর্শকদের কাছে দেখাতে, যে কিভাবে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সমর্থকরা তারা সবুজ আবির, সবুজ মিষ্টি নিয়ে তারা ঢাক ঢোল বাদ্যি সহযোগে তারা মেতে উঠেছেন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে জঙ্গলমহল এখন হই হই রব, এবং সকলেই জয়ধ্বনি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, বলছেন মুখে জয় বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি গোটা রাজ্য জুড়ে, জেলায় জেলায় এই মুহূর্তে জনতার উন্মাদনা, জয় বাংলায় তারা প্রতিধ্বনি করছেন, এবং একই সঙ্গে মহিলারা মেতে উঠেছেন, এবং
সবচেয়ে ইন্টারেস্টিং আরো একটা ছবি, আমি তোমরা এটা না বললেই নয়, আমি জানি না তুমি কি বলবে, যে আমরা সকাল থেকে ভোটের গণনার এই কাউন্টডাউন এগোনোর সঙ্গে সঙ্গে আমরা যেভাবে রাস্তায় নেমে উন্মাদনা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, আমরা যদি একটু এজটা দেখি, এজ ফ্যাক্টর, তাহলে দেখা যাবে যে মহিলা এবং যুব তাদের একটা নজর কাড়া ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মহিলা এবং সংখ্যালঘু মুসলিম দুটোই ভীষণ রকম, এটা স্বাভাবিক। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, ছিলেন এবং আছেন। মানে সেটার কারণটা কি একটাই লক্ষ্মী ভান্ডার? দুটো কারণ আছে, না আরেকটা বড় কারণ আছে, নাকি ওই যে স্বাস্থ্য বলেছিলাম। সাথী? না, ওটা ছাড়াও আরেকটা বড় কারণ, আরেকটা বড় কারণ হচ্ছে এই যে একজন মহিলাকে সমস্ত পুরুষ মিলে আক্রমণ করা। সমস্ত তো পুরুষ, মোহাম্মদ সেলিম, ওইদিকে অধীর রঞ্জন শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যে কেউ বলুন না, অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, সবাই মিলে। তো এই যে সবাই তারা বাংলায় এসে এবং তাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে গ্রামের যে যাদের কথা বলছি, গ্রামের বারবার গ্রামও বলা উচিত নয়। গ্রাম মানে কি তারা কি নির্বোধ নাকি? তা তো নন, তারা তো ভোট দেন, তারা তো জানেন কাকে নির্বাচিত করবেন, তাদের তো মর্যাদা আছে অবশ্যই। তারা মনে করেন দিদিকে অপমান করা হচ্ছে, এইটা কিন্তু ভেতরে লাগে, একটু কোথাও আবেগে লাগে। তার মানে দিদি দিদি ইডি এগুলো কোনো দর্তব্যের মধ্যেই পড়লো কারণ না। দিদি দুর্নীতিগ্রস্ত নয়, এটা দিদি ফ্যাক্টর, দিদি হ্যাঁ ফ্যাক্টর দিদি। ফ্যাক্টর দিদি। যতই অভিষেক বলা হোক, আমি এখনো মনে করি যারা বলছেন স্টুডিওতে বসে অনেক বড় বড় সাংবাদিক মনে খুব লুকছেন দেখছি, আমি দেখছি, একদম আমি এটা বিশ্বাসই করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যদি বেরিয়ে গিয়ে আলাদা দল করেন, সেই দল ভেঙে যাবে, টিকবে না। তার কিছু সাঙ্গপাঙ্গ যাবে, কিছু অনুগামী যাবে, সেই তারা মমতার কিছু অনুগামী যারা বীতশ্রদ্ধ হয়তো তারা বেরোবে, কিন্তু মমতাকে ভুলতে পারবে না। এটা হতে পারে না, এটা হয় না, আমি দেখেছি। কারণ কাল্ট ফিগার যে বলছিলাম না, কাল্ট ফিগার মমতা হয়েছেন, কাল্ট ফিগার কখনো হতে পারেননি এই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো নয় কাল্ট ফিগার তৈরি হওয়া, আমি মোটেই ভালো বলছি না, কিন্তু হয়েছে। তবে মমতার আরেকটা জিনিস আছে, সেটা তো অভিষেকের নেই। মমতা তো মাটির থেকে উঠে আমি মমতাকে বোলপুরে যখন তিনি যখন ওই ছাত্র পরিষদের নেত্রী, তখন বলতে শুনেছি, গিয়েছি, তখন আমি কাভার করতে গিয়েছি বোলপুরে, কোনো ভিড়টির নেই। একজন বলল এই মেয়েটা কংগ্রেসে আছে, ভেতরে যুব কংগ্রেসে এই ছাত্র পরিষদ করে, এই কিন্তু অনেক কিছু কথা বলে দেয় ভেতরে। একটা সামান্য টুল নিয়ে এসে দাঁড়িয়ে একটা মাঠের উপর দাঁড়িয়ে কথা বলতে শুরু করি। দিস ওয়াজ মমতা। কথা বলতে শুরু করলে ওই 10 জন 15 জন 20 জন এলো, তাদের সঙ্গে কথা বললেন, ইয়ে টিয়ে যা বলার বললেন, নেমে এসে আবার তুই হাঁটতে শুরু চলে গেলেন। এই দিস ইজ হোয়াট মেক্স হার, এইটাই তো তাকে তৈরি করেছে। এটা তো অভিষেক তৈরি হয়নি এভাবে। রাহুল এটা ছিল না, আমি এইটাই বলতে চাই, রাহুল গান্ধীরও এটা ছিল না। এই যে ভারত জোড়ো করলো না, এই যে ন্যায়টা বড় করলেন, এটা একটা বিশাল ভেতরে ইম্প্যাক্ট করে মানুষের কোথাও গিয়ে ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, মানে ভারত জোড়োটা কাজে লাগলো, ভেতরে তো কাজে লাগে মানুষের। একটা মানুষকে এই যে মমতা করেন সেটাও কাজে রাখে। এটা কিন্তু মোদির ক্ষেত্রে নেই। মোদি কিন্তু আসেন না, মোদি কিন্তু দূরত্ব বজায় রাখেন। মোদি হ্যাজ এ, আমি বলা হয়তো নয়, একটা ফিউডাল কাইন্ড অফ একটা ক্যারেক্টার। আমি আছি, দূরে আছি, তুমি ওখানে আছো, ঠিক আছে, আমাকে ক্যামেরা ধরবে, তুমি সরে যাও। এটা ইন্দিরা গান্ধী ছিল না। ইন্দিরা গান্ধী জানতেন তো এই আর্টটা, শি নিউ দিস আর্ট। জওয়াহরলাল নেহরু তাই ছিল। আবার এই রাহুল গান্ধী ছিল না এতদিন, আমি রাহুল গান্ধীর তাই দেখলাম। এটা খুব একটা পুরনো গল্প বলে দিই তোমাকে। মতিলাল নেহরু কংগ্রেসের তখন নেতা, মতিলাল নেহরুর সঙ্গে ব্রিটিশ বড় বড় অফিসারদের খুব দোস্তি ছিল। ওভার এ কাপ অফ শ্যাম্পেইন কথা হতো, ওভার এ গ্লাস অফ শ্যাম্পেইন কথা টথা হতো, খুবই হতো। তখন জওয়াহরলাল নেহরু না, আমাদের ভারতের স্বাধীনতার আগে, তখন কর্পোরেশনে কাজের জন্য কাউন্সিলর, উনি বস্তিতে গিয়ে থাকতেন রাত্রে। খুব মতিলাল রাগ করতেন, এই ছেলেটা কোনো নেই, ওখানে গিয়ে থাকে। জওয়াহরলাল পাত্তা দিতেন না, কারণ হি ওয়ান্টেড টু লার্ন অ্যাবাউট ইন্ডিয়া, দ্য বেসিক ইন্ডিয়া। এইটা কিন্তু এই আমাদের রাহুল করবার চেষ্টা করলেন। হয়তো কোথাও সেটা একটা সাধারণ মানুষের মনে কোথাও একটা লেগেছে। যতই এই যারা শহুরে
আমাদের মতন খুব এসি ঘরে বসে খুব বড় বড় কথা বলি, পাপ্পু কিছু জানে না, তা আমরা কিন্তু কতটা জানি? পাপ্পু তো দেখিয়ে দিল। সেটা তো পরের কথা। সাধারণ মানুষ তাকে কিভাবে নিলেন, তিনি কি দেখিয়ে দিলেন আমি বলছি না, সাধারণ মানুষ মনে করলো এই লোকটা যেটা বলছে এটা একটা বিশ্বাসযোগ্য। ঠিক মমতার এই বিশ্বাসযোগ্যতাটা আছে এখনো পর্যন্ত, এটা কিন্তু প্রমাণ হয়। গ্রামীণ বাংলায় আমি তো শহরে বাংলাতেও দেখতে পাচ্ছি, শহরেও তো কলকাতা শহরে মেট্রোতে তো সবকটাই তো জিতলো তৃণমূল। কাজেই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল সেখানে তখন মমতাকেই ভোট তো দিল। যাদবপুরে এত ভোটে জিতলো কী করে? এত ভোটে কী করে যেতে? আসানসোল দুর্গাপুরে কী করে জিতলো? আচ্ছা গৌতম দা, এই তুমি বিশ্বাসযোগ্যতা, credibility, তুমি this question of এক্ষুনি credibility। বললে আসানসোল দুর্গাপুরের কথা। এই রাজ্যের 42টি যে আসন, সেই আসনগুলির মধ্যে প্রথম যে ঘোষণা হয়ে গিয়েছে তা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এবং ন্যাচারালি গোটা রাজ্যের নজর ছিল, যেহেতু দিলীপ ঘোষ সেখানে প্রার্থী ছিলেন, এটা একটা বড় নজর ছিল। আর তার পাশাপাশি সুরেন্দ্র সিং আলওয়ালিয়া, তার সঙ্গে বামেদের অত্যন্তই জাঁদরেল প্রার্থী বলা যেতে পারে জাহানারা খান, এর আগে জামুরিয়ার তিনি বিধায়ক ছিলেন, তার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা। প্রায় 60,000-এর বেশি ভোটে শত্রুঘ্ন সিনহা জয়ী হলেন। তুমি জীবনের একটা বড় সময় জুড়ে এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে তুমি সাংবাদিকতা করেছো অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং আমরা সেই সময় প্রচুর তোমার খবরাখবর আমরা পড়তাম। আমি একটা জিনিস জানতে চাইছি দাদা, যে এই যে শত্রুঘ্ন সিনহা সাংসদ হলেন আর এইদিকে কীর্তি আজাদ সাংসদ হলেন, তারা কতখানি এখানে থাকবেন কি না থাকবেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। এই এলাকার মাটির যে গন্ধ তারা কতখানি পেয়েছেন বা পাবেন সে নিয়ে প্রশ্ন আছে। এলাকাটাকে তারা কতখানি চেনেন বা না চেনেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু যেহেতু জনতার ভোটে তারা জয়ী, এখন যদি তাদের কাছে প্রশ্ন হয়, তাদের কাছে যদি প্রথম কিছু দাবি রাখা হয় যে বরাকর থেকে বুদবুদ এই যে বিস্তীর্ণ খনি এবং শিল্পাঞ্চল, এবং এই খনি শিল্পাঞ্চলের যে যে ভিত্তিতে এই জেলা এই শহরটা দাঁড়িয়ে আছে, তার মূলটাই কিন্তু কেন্দ্র শাসিত, কেন্দ্র নেতৃত্বাধীন, সেটা ইসকো, সেল, ইসিএল, রেল, ওভারঅল একদম চিত্তরঞ্জন লোকোমেটিক থেকে আরম্ভ করে একদিকে ইসকো মানে সেল, ইসিএল সবটাই। তাদের কাছে প্রায়োরিটি কি হবে? তোমার কি মনে হয় সাংবাদিক হিসেবে? সাধারণ মানুষ, আমজনতা, ব্যবসা বাণিজ্য, তারা তাদের কথা বলবেন যার যেটা প্রয়োজন তার মতো করে। তোমার কি মনে হয়? তুমি তো দীর্ঘদিন এই শহরে এই জেলাতে সাংবাদিকতা করেছো। প্রথমত হচ্ছে তুমি যেটা বলেছো খুব খাঁটি কথা, এখানে ইসকো আছে, ডিএসপি আছে, সেল আছে, মানে সেলের ইসকো আছে, ইসকোর ছাড়াও আছে, কেন্দ্র। ডিএসপি আছে, ইসিএল আছে। ইসিএল একটা সময় এই রাজ্যের সবচেয়ে বেশি চাকরির মানে জায়গা ছিল, মানে সরকারি চাকরির জায়গা সবচেয়ে বেশি ছিল। কমেছে, কমতে 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 অনেক জায়গায় কমেছে। ডিএসপি তো ছিল প্রচুর পরিমাণে। যেটুকু আছে এটা তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এই যে সব বন্ধ করে দেবে, এরকম ধরনের একটা হাওয়া চলছে, এবং বন্ধ করে দেবেও। রেলের যেমন প্রাইভেটাইজ করছে, এয়ার ইন্ডিয়া যেমন প্রাইভেটাইজ করছে, ধীরে ধীরে করবে, এটাও করবে। এটা তো একটা লোকের মনে ভয় তো আছেই, যে আজকে আছি কালকে তো আর থাকবো না, যা অবস্থা দেখছি। এটা একটা দুর্গাপুর ইস্পাত কারখানায় 500 লোকের মধ্যে 350 লোক হচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কার। কন্ট্রাক্টর ওয়ার্ক, কিন্তু সবচেয়ে বড় কথা মডার্নাইজ করলে এটাও হয়তো লাগবে না। যাই হোক, সেটাও পরের কথা। আচ্ছা, হয়তো লাগবে না, ঠিক আছে, আরো মডার্নাইজ যদি করতে পারে। কিন্তু তার পরিবর্তে তার বিকল্প তো করা উচিত ছিল, যে এই লোকগুলো কোথায় যাবে, কোথায় যাবে সেইটা নিয়ে কোনো কেন্দ্রের ভাবনা চিন্তা নেই, কিচ্ছু নেই, এক নম্বর নেই। আবার এবার তৃণমূল সরকারের যারা এখানে ছিলেন সাংসদ এবং যারা হলেন, তাদের মানে করে আঙুলটি নাড়ানোরও ক্ষমতা নেই। কেন? কারণ তাদের বিজেপি থাকলে মোদি অমিত শাহ যা বলবেন তাই করতে হবে, আর এখানে তৃণমূল থাকলে মমতা ব্যানার্জি যা বলবেন তাই করতে হবে। হলো ঠিক। কাজে সমস্ত তাদের পলিসিগুলো, মূল পলিসি তারা ঠিক করেন। এই পলিসিগুলো ঠিক করার ক্ষেত্রে যে ধরনের সাংসদ এখানে দরকার ছিল, যে ধরনের দাপুটে জাঁদরেল দরকার ছিল, এরা তার একটিও আমি বলে মনে করি না। এমন এখন যারা নির্বাচিত হলেন তারাও আমি মনে করি না। মানে বংশগোপাল চৌধুরীও দাপুটে তার জাঁদরেল হিসেবে নয়। বংশগোপাল চৌধুরী তো অনেক আগের কথা। বংশগোপাল চৌধুরী তো ছিলেন সিপিআইএম এর, ঠিক আছে, তখন ছিল ইউপিএ, তখন তো আচ্ছা তুমি পরবর্তী সময়ের কথা বলো। মধ্যে একটা মেলবন্ধ ছিল না, একটা মনে রাখবে, দুজনের মেলবন্ধ ছিল। বংশগোপাল চৌধুরীর জেতার পেছনেও একটা বিরাট কারণ ছিল কংগ্রেস। কারণ কংগ্রেসের ইসিএল
করা যেত। এখন এরা যেমন দাপটে বলে এটা আমাদের, মানে কেন্দ্রের, তখন তো কেন্দ্র অত বলতো না। কিন্তু এনসিডব্লিউ মানে বেতন বৃদ্ধি হলো, সিপিএম বললো আমরা স্ট্রাইক করেছি, আমরা লোকেদের ডিমান্ড করেছি, সেই জন্য বেড়েছে, আমরা থাকলে আরো বাড়বে। এই তো একটা ওয়ান অফ দ্য রিজনস বাই ইলেকশনে জেতা, এটা একটা কারণ ছিল। কিন্তু এখানে সেই ধরনের তৃণমূলের যদি এমন কেউ জিততেন যার এমন একটা বোধ আছে, এমন একটা দাপট আছে, যিনি বলতে পারেন যে না এই অঞ্চলের এটা করতে হবে আমি বলছি বলে, এবং সেখানে তৃণমূল নেতৃত্ব সেটা মানবেন, সেটা এই কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা আদৌ সেই লোক বলে মনে হয় না। শত্রুঘ্ন সিনহা প্রথমত আমি দেখেছি আজকে জিতবেন, কালকের দিনে উনি হয়তো গিয়ে ওই বম্বেতে গিয়ে পাঠিয়ে দেবেন, আমি দেখেছি এর আগেও। তার মানে তারা যে এলাকা থেকে সাংসদ হলেন তাদের কাছে প্রায়োরিটি কিছু থাকবে না এখানে। দাদা তুমি জানো যে পশ্চিমবঙ্গ সরকারের যে যে কলকারখানাগুলি ছিল, ডিপিএল বাদ দিয়ে বাকি সবার অবস্থা অধিকাংশ বন্ধ। এমএমসি বহু আগেই বন্ধ হয়ে গিয়েছে, এছাড়া বিওজিএল থেকে আরম্ভ করে বাকি কলকারখানা বন্ধ। ডিপিএল এর কি অবস্থা তুমি আরো ভালো জানো, একেবারে ধুঁকছে এরকম একটা পরিস্থিতিতে। তার মাঝে ইসকো এবং দুর্গাপুর স্টিল প্লান্ট, এই দুটি জায়গায় মডার্নাইজেশন করা হচ্ছে, এবং সেই মডার্নাইজেশন নিয়েও নানান ধরনের বাদানুবাদ, নানা ধরনের বিষয় হতে পারে, সেটা আলাদা প্রশ্ন, সেটা বড় কথা নয়। তুমি এইটা ভুল হচ্ছে আমাদের। মডার্নাইজ করা হবে, তুমি পুরনো যা আছে তা যে আজকে থাকবে এমন করা। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা সময় আমাদের দেশে বা ইয়েতে হাম্পি বলে একটা শহর ছিল, খুব নাম করা শহর। কি হলো, সেই শহর তো নষ্ট হয়ে গেছে, সেই শহর তো আর নেই, শেষ হয়ে গেছে। আমরা সেই শহরের ধ্বংসাবশেষ দেখতে যাই, তাই তো। নালন্দা ছিল, আমরা তার ধ্বংসাবশেষ দেখতে যাই। তো একটা শহর কিন্তু শেষ হয়। এটা এমনকি এটা নিয়ে খুব ইন্টারেস্টিং তুমি বললে বলে, এইটা বৈজ্ঞানিক যারা তথ্য হিসেবে ফিজিক্সের প্রফেসররা পর্যন্ত এইটা নিয়ে একটা আলাদা বৈজ্ঞানিক তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন যে একটা শহর আর একটা মানুষের জীবন আয়ু কিভাবে লিঙ্ক করা যায়, হতে পারে কিনা। শহর যেমন আস্তে আস্তে মরে যায়, কেন মরে যায়, তার একটা লাইফ স্প্যান থাকে, এ তো ঠিক আছে, লাইফ স্প্যান অন্য মরে যাবে। কিন্তু আমি মনে করি সেই জন্য কি করে বাড়ে, মানুষের লাইফ স্প্যান যদি বাড়ে না, কিন্তু মানুষ এই লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ে, মানে কি করে বাঁচিয়ে রাখা যায়। এই বাঁচিয়ে রাখা যায় শহরকে, তার মডার্নাইজ করে, ডাইভার্সিফিকেশন করে। এখানে তো আরো অনেক কিছু করা যেত, সেটা তো করা হয়নি। মনে করো এখানে যদি মাইনিং টেকনোলজি শেখানো হতো, এখানে যদি মাইনিং এর মিউজিয়াম তৈরি হতো, বাইরে থেকে প্রচুর লোক আসতো দেখতে। তুমি যেটা বলছো যে স্কিল ওয়ার্ক, সেটা তো একটা একটু আগেই বলছি চাকরির ক্ষেত্রে। আমি তোমাকে একটা অদ্ভুত ঘটনা বলি। ইজিপ্টে তো 3000 বছরের পুরনো সভ্যতা আছে, মনে করো পিরামিড আছে, মিউজিয়াম আছে। সেখানে যারা গাইড তারা কিন্তু ওখানকার ইউনিভার্সিটি থেকে ইজিপ্টিওলজি পড়েন কিংবা মিউজিওলজি পড়েন, পাশ করা ছেলে, এবং তারা সেখানকে লাইসেন্স পান সরকারে, ভালো টাকা রোজগার, লাইসেন্স করে আসে। আমি কথার কথা বলছি, কিভাবে রোজগার হতে পারত এখানে যদি জাস্ট একটা মাইনিং কলেজ থাকতো, মাইনিং ইউনিভার্সিটি থাকতো, এবং যেখানে এমন হতো শুধু লোকেশনের জন্য, বা এখানে প্রচুর লোক একে ধর্মের একটা হয় রিলিজিয়ান ট্যুরিজম, তো এখানে রিলিজিয়ান ট্যুরিজম হতো। মাইথনে ছিল, কল্যাণেশ্বরী, মাইথন ইজ এ ওয়ান্ডারফুল প্লেস, ব্যবহার করা যায়। মাইনিং দেখানো যেত, তলায় গিয়ে কি করে হয়, ছাত্র ছাত্রী অমুক তুসুক সবাই কিন্তু পয়সা দিয়ে দেখতে আসতো। তুমি বলবে এটার একটা বিশাল ক্ষেত্র আছে, প্রচুর এরকম ছেলেপুলেও চাকরি পেত, হয়তো ইউনিভার্সিটি থেকে পাস করেছে। তুমি যতটা পুঙ্খানুপুঙ্খভাবে বলছো, নেতারা নেতৃত্ব পুঙ্খানুপুঙ্খভাবে ভাবলেন না। ভিশন কোথায়? দেখো, যদি ভিশন থাকতো না, দেখো না, আমার গৌতম না, আমার প্রশ্নটা কিন্তু এখনো তোমার কাছ থেকে পরিষ্কার হয়নি। কারণ তুমি তো শুধুমাত্র পলিটিক্যাল সেগমেন্ট নয়, বিভিন্ন সেগমেন্টে খবর করেছো এবং জেনেছো, মাঠে ময়দানে ঘুরেছো, চুরুলিয়াও যেমন ঘুরেছো, ডিবিসিও ঘুরেছো। আমি জানতে চাইছি, যারা স্পষ্টতই যে দুজন সাংসদ হলেন, সেই দুজন সাংসদের হাতেই বরাকর থেকে তাদের প্রায়োরিটিটা কি? আমি তো জানি না, সেটা প্রায়োরিটি তো তারাই বলবেন। তাদের জেলার নিরিখে তাদের প্রায়োরিটি হওয়া প্রথম উচিত থাকবে
যে এন্টায়ার এরিয়াটাকে কি করে মডার্নাইজ করা যায়, এন্টায়ার এরিয়াটাকে। কিন্তু আই এম নট টকিং অফ ডিএসপি, আই এম নট টকিং অফ এএসপি, আই এম নট টকিং অফ ইসিএল অর আদার ইন্ডাস্ট্রিজ। এন্টায়ার এরিয়াটাকে সামগ্রিকভাবে কি করে এটাকে মডার্নাইজ করা যায়, তার অনেক কিছু জায়গা আছে, মানে নতুন কিছু ইন্ডাস্ট্রি হতে পারে কিনা, অ্যান্সিলারি হতে পারে কিনা, যেটা ডিএসপির সঙ্গে কাজে লাগতে পারে। আজকে যদি ডিএসপির লোকও কমিয়ে দেওয়া, সেই লোকগুলো কি করে কাজে লাগা যায়, তো সেখানে একটা বড় প্লাস পয়েন্ট হয়েছে। এই সামগ্রিকভাবে যদি ভাবনা করবেন, সেই ভাবনার মতো তো ভিশন থাকতে হবে। সেই ভিশন খুব একটা আছে বলে মনে করি না। ভিশন সেটা মমতা ব্যানার্জিরও ভিশন কি এখন জেলার উন্নয়ন? আমার একটা প্রশ্ন, যে ভিশন কি এখন জেলার উন্নয়ন আজ থেকে, নাকি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটটা কোনটা? দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোট অনেক বেশি পাওয়ার, আবার টাকা আসবে কিছু, আবার কিছু ছড়ানো হবে, এই সমস্ত হবে। এটা তো বটেই, এটা স্বাভাবিক, এটা সব কোনো প্রশ্ন নাই। তুমি বিধান রায় হল্যান্ডে গেলেন, হল্যান্ডে গিয়ে দেখলেন সেখানে লোকেরা ট্রলার দিয়ে মাছ ধরে। উনি ভারতে এলেন, এসে ভাবলেন আরে আমাদের সুন্দরবন আছে, আমরা কেন ট্রলার দিই না। গৌতম দা, একটা কথা হচ্ছে, যখন এই কথাটা উঠলোই, শুধুমাত্র নট অনলি দুর্গাপুর, তুমি জানো যে আমাদের রাজ্যের অনেকগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিউনিসিপ্যালিটির ভোট কিন্তু বন্ধ নয়, আটকে রাখা হয়েছে। এবারে হবে আটকে রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে প্রশাসনিক বোর্ড চেয়ারপারসন, চেয়ারম্যান নিয়োগ করে রাখা হয়েছে। এটা কি কোনো যুক্তিযুক্ত? হ্যাঁ, এটা বামেদের আমলে ছিল। হ্যাঁ, মানে বামেদের আমলে ছিল বলে তৃণমূলের আমলে থাকবে না, ছিল, মোটেই কার্যকর নয়। হওয়া উচিত তো বটে, হওয়া উচিত। একটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে না তার মিউনিসিপ্যালিটি এলাকায়, বটেই। কিন্তু আমি কি মনে করি সবাই খুব গণতান্ত্রিক মনে করি নাকি? আমি কি মনে করি তৃণমূল সরকার খুব গণতান্ত্রিক হয়ে গেছে? তা তো নয়, তৃণমূলও নয়, বিজেপিও নয়, আমি তা বলছি না। কিন্তু এখন করতে পারছিল না কেন? কারণ দেখছিল এত বেশি তৃণমূল বিপদে আছে যে সব হাতছাড়া হয়ে যাবে। এখন তার সে ভয় নেই, এখন এটা হবে, এটুকু আমার মনে হয়। আমি সাংবাদিক হিসেবে মনে করছি এখন হবে, এবং হই হই করে তৃণমূল জিতবে বেশিরভাগ জায়গাতে। সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। গৌতম দা, একদিকে দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া জোট এবং তার পারিপার্শ্বিক যে দলগুলো, তাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো, এবং যারা যারা এগিয়ে আছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ভোটে এগিয়ে আছেন। একচ্ছত্র আধিপত্য, আই এম স্পেশাল, এই যে একটা ভাবনা, মোদী সরকার বলে, যেটা আমরা সকাল থেকে তুমিও বলছো, মোদী সরকার, বিজেপি সরকার নয়, ভারতবর্ষের সরকার নয়, জনগণের সরকার নয়, মোদী সরকার, ট্রাম্প সরকারের মতন। বলেছিলেন মোদী ট্রাম্প সরকার। একদিকে দাদা বিজেপি, একদিকে তৃণমূল, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস, এই সব হলো। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই রাজ্যে গত মাত্র কয়েকটা বছরে সাংবাদিকরা বলছে, বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন যে দীর্ঘ সময় পর বামেদের বোধোদয় নতুন প্রজন্মকে সামনে এনে বামেদের আবার পুনরুদ্ধার করার একটা প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে তারা একটা বৃহৎ নেত্রী এবং একটা ব্র্যান্ডকে তারা সামনে আনছেন, এই পশ্চিম বর্ধমান জেলারই মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে, এবং আমরা দেখলাম আরও বেশ কয়েকজনকে লোকসভা নির্বাচনে প্রার্থীও করা হয়েছে, এবং তারা যথেষ্টই ভালো সুবক্তা, তারা বলছেন সব ঠিক আছে। আদৌ কি এর মাধ্যমে বামেদের কি আবার তারা পুনরায় স্বক্ষেত্রে তারা আবার ফিরে আসতে পারেন বলে তোমার মনে হয়? প্রথমত পলিটিক্সে এটা কখনোই বলা যায় না এটাই শেষ কথা, এটা হয় না। আমার প্রশ্নটা হচ্ছে নতুন দলকে আমি বলছি, এটা হচ্ছে প্রথম কথা। পলিটিক্সে এটা কখনোই বলা যায় না এটা শেষ কথা। একসময় মমতাকে নিয়ে বামেরা লিখতেন ছবি দিয়ে, আমার কোনো শাখা নেই, তুমি একলা জিতেছিলেন বলে লেখা হতো, আমার কোনো শাখা নাই লিখেছি। দাদা ভাবতে হবে, এই সেই লোকসভা নির্বাচন, হ্যাঁ সেই তো লোকসভা নির্বাচন, এই সেই লোকসভা নির্বাচন যখন মাত্র একটা এবারে ইয়েও নেই, সিপিএম নেই এখান থেকে পশ্চিমবঙ্গে। কিন্তু আমি কিন্তু মনে করি, এখনো মনে করি যে উত্থানটা বিজেপির হয়েছিল, সেই উত্থান যত তাড়াতাড়ি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার অবনমনটাও ওই রকমই হবে, এটা আমার ধারণা। এবং যদি হয়, সেই শূন্যতাটা কিন্তু এই বামেরাই নিতে পারবে। এবং এই যে বামেদের এই যে কম বয়সী ছেলে মেয়ে, তাদের চোখে মুখে যে ঔজ্জ্বল্য দেখেছি, দীপ্তি দেখেছি, তাদের মধ্যে অনেক দোষ আছে, মানে তারাও ভীষণ রকম ট্রেডিশনাল ডগম্যাটিক যাকে বলা হয়, তারাও কিছুটা ডগম্যাটিজম বিশ্বাস করে, কিন্তু তবুও তারা অনেক আধুনিক। আজকের যে ছেলে মেয়ে, তাদের যে অ্যাসপিরেশন, তাদের যে চিন্তা ভাবনা, তার সঙ্গে এদের মেলে। আর বিজেপিরটা হচ্ছে এই ধরো আমাদের মতো বুড়ো যারা, তাদের সঙ্গে মিলবে খানিকটা। কেন মিলবে? তারা ওই মন্দিরে যাওয়া। হ্যাঁ, তুমি বয়সটাকে এখনো ভাবছো যে বুড়ো?
আমার বয়স নিজের হলে কি কথা তো বুড়ো? আমাকে তো তোমার কথাও যার কথা মানে হ্যাঁ, যে বয়স আমাকে- মানে যে বুড়ো সেটা তো তুমি বলে দিচ্ছ। আমি বলিনি এটা। নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী কি বলছে? তোমাদের দুর্গাপুরে ডায়জেন হফার হ্যাঁ। ফিজিক্সের নোবেল লরিয়েট আমার সঙ্গে কথা হচ্ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনার কি মনে হয় যে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কি ফারাক। তিনি কিন্তু জার্মানির লোক, কিন্তু আমেরিকায় থাকতেন। ও ফিস করে বলেছিলেন এজ। আমি মানে বলে আমেরিকাকে বয়স কোনো ব্যাপারই না, আর তোমাদের এখানে দেখি খুব বয়স 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 সবাই বলতে থাকে, ও বেশি বয়স ওর কম বয়স। আমি তো তোমাকে বুঝতেই পারিনি যে তোমার বয়স হয়ে গেছে। না না, তুমি বুঝতে পারোনি, অনেকেই বুঝতে পারে, যাই হোক সেটা বাদ দাও। আমি বলতে হ্যাঁ। চাইছি যেটা হয় যে এই ধরো ভারতীয় জনতা পার্টির যেটাকে ট্রেডিশনাল মূল্যবোধ বলে চালায়, সেটা তো ট্রেডিশনাল মূল্যবোধ নয়, সে তো আধুনিক নয়, অনাধুনিক কথা। সেগুলো কখনো কম বয়সী ছেলেমেয়েরা মানতে পারবে না। ওদের ছেলেমেয়েরাই মানবে? স্মৃতি ইরানির মেয়ে কি মানবে? না রাজনাথ সিংয়ের ছেলে মানবে? কেউ মানেন না। অজয় সিং টেনির ছেলে মানে না। কাজে এটা একটা মানে কীরকম এই একটা ধোঁয়াশা তৈরি করা লোকের মধ্যে, একটা ওই একই জিনিস, ওই যে 70% গ্রামে তাদের অশিক্ষিত ধরে নেওয়া, তাদের মনে যা বুঝিয়ে দেবো তাই বুঝবে, অত সোজা মনে হয় সবটা নয়, এখনো মনে হচ্ছে। আই ডু নট নো। আমরা যখন বেশ কয়েকটি জেলাকে গৌতম দা ছুঁয়ে যাচ্ছি, কারণ আজকের দিনটা এমন একটা সন্ধিক্ষণ। তুমি শুরুতেই সকালবেলার প্রথম লাইভে বলছিলে যে আজকের দিনটা কিন্তু একটা বিরাট সন্ধিক্ষণ। এর আগেও বিভিন্ন ভোটে বলা হয়েছে যে এবারের ভোটটা ইম্পর্টেন্ট, সেবারের ভোটটা ইম্পর্টেন্ট, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডল, উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিমণ্ডল, দিল্লির রাজনৈতিক পরিমণ্ডল, ওভারঅল সারা দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে কিন্তু এবারের ইলেকশন কিন্তু যথেষ্ট সন্ধিক্ষণ। তুমি শুরুতেই বলেছিলে। আমরা যখন জেলাকে ছুঁয়ে যাচ্ছি, আমরা একটু বীরভূম জেলাকে ছুঁয়ে যাব এই কারণে, আমার সঙ্গে যে টিম আছে আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে অপর্ণা, এই মুহূর্তে বীরভূম জেলার যে দুটো আসন, একদিকে বোলপুর এবং বীরভূম, দুটোতেই কিন্তু এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ একদিকে শতাব্দী রায় এবং আরো একদিকে আরেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাদের এই মুহূর্তে কি পজিশন, তারা কতখানি অসিত মাল, অর্থাৎ বোলপুর থেকে অসিত মাল, বীরভূম থেকে শতাব্দী রায় কোন পজিশনে এগিয়ে আছেন, আমি মানে কতটা এগিয়ে আছেন সেটা একটু জানতে চাইবো। গৌতমদার মনে হতে পারে কেন রাজশেখর হঠাৎ করে গোটা দেশের থেকে বোলপুরে বীরভূমে আমরা এগিয়ে গেলাম। বীরভূম, আচ্ছা, শতাব্দী রায় জানা যাচ্ছে প্রায় 1.5 লক্ষ বেশি ভোটে তিনি কিন্তু জয়ী হচ্ছে, যেহেতু পুরো গণনা শেষ হয়নি। আমি একটা জিনিস জানতে চাইছি গৌতম দা, বীরভূম জেলা দক্ষিণবঙ্গের সবসময় কিন্তু একটা আলোচনার শিখরের প্রথম কারণ হচ্ছে সেখানে বিশ্বভারতী রয়েছে। বিশ্বভারতী শুধুমাত্র আজকের দিনে শুধু পড়াশোনা নয়, বিশ্বভারতী মানে দুর্নীতি, বিশ্বভারতী মানে উপাচার্যকে কেন্দ্র করে বারংবার কোনো না কোনো একটা বিবাদ, বিশ্বভারতী মানে নানান কোনো না কোনো মহিলা সম্পর্কিত কোনো না কোনো একটা সমস্যার সৃষ্টি হওয়া, রাজনৈতিকভাবেও কিন্তু নানান সমস্যা এই বিশ্বভারতী। তার একটা বিশ্বভারতী গেল। দ্বিতীয় যেটা প্রসঙ্গ ছিল কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, বাঘে বলদে এক ঘাটে জল খাওয়ার মতো, অনিল বসুদের মতো একটা সময় আরামবাগে যে ছবি দেখা যেত, এরকম একটা প্রতিচ্ছবি। চরম ঢাক পাচ্ছে। এখন কিন্তু তিনি আর তার মেয়ে দুজনেই কিন্তু তারা জেলে আছেন। যে কয়েকটি জেলা, প্রত্যেকটি জেলায় বামেদের ছিল, কিন্তু বামেদের অন্যতম আরেকটা ঘাঁটি ছিল এই বীরভূম, এবং কিন্তু মোরারই সহ বেশ কিছু জায়গায় কংগ্রেসেরও একটা ঘাঁটি ছিল। প্রাক্তন এখনো বিধায়ক আছেন মিল্টন রশিদ, তিনিও কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আমার জানার কথা যে এই যে তুমি হয়তো বলবে যে রাজ্যখন, আমি যেটা বলছিলাম মমতার ম্যাজিক, অনুব্রত মণ্ডল জেলে গেলেন। অনুব্রতর সবচেয়ে বিপক্ষের যে মানুষটি, সেই মানুষটি আজকে জেলা সভাধিপতি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদা সর্বদা নজরে রয়েছেন এই মুহূর্তের যিনি জেলা সভাধিপতি। আলটিমেট বীরভূমের ভোটটা এক্ষেত্রেও কি সেই সংখ্যালঘু ভোট? অনুব্রত মণ্ডল না থাকাটা এখানে কোনো কার্যকরী হলোই না, তার মানে কে থাকলেন কে না থাকলেন এটা কোনো ব্যাপারই না। বীরভূমের ভোটটা কিভাবে হলো, কি তার চালচিত্র একটু যদি ছুঁয়ে দাও। এই যে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে বলেছিলাম দিলীপ ঘোষ হারতে পারে। আচ্ছা, আমি প্রসঙ্গত বলছি কেন হারতে পারে না। আমি শুনেছিলাম যে যেটা বিজেপি বলে উনি, ভেতরে ভোটের দিন প্রচুর পোলিং এজেন্ট বিজেপি ছিল না। আমার কাছে খবর ছিল প্রায় 150 বুথে ছিল না। আমি বলেছিলাম এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। তারপরে আমাকে অনেকেই গালিগালাজ করে ইউটিউবে লিখে রেখে,
তোমার আর 4 থেকে বেরোনো হবে না, যেমন বলে থাকে প্রচুর, তোমাকে দেখে নেবো তুমি কি করে বেরো। তো এইটা বলেছিল, কিন্তু আমি তখন এটাও বলেছিলাম যে শতাব্দীর জেতা নিয়ে আমার সংশয় আছে। তুমি যেটা বললে এইটাই, আমারও সংশয় ছিল। কেন সংশয়টা কি? সংশয় ছিল কারণ প্রথমত ওখানে অনুব্রতর গড় ছিল, এবং অনুব্রত জেলে, অনুব্রতর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আমাদের শতাব্দীর, কিন্তু তবুও 1.5 লক্ষ ভোটে জিতেছেন, মানেই একটাই কথা প্রতিষ্ঠিত হচ্ছে বারবার, বিজেপি ভোট এবং অ্যান্টি বিজেপি ভোট, এই একদম পরিষ্কার চিত্রটা পশ্চিমবঙ্গে হয়েছে। বিজেপি ভোট যারা দেননি বিজেপিকে, তারা অ্যান্টি বিজেপি ভোট বলে তৃণমূলকে বেছে নিয়েছে। সেখানে না অন্য কোনো দল, সিপিএমকেও নয় বা অন্য কোনো দলকেও, কংগ্রেসকেও নয়, তৃণমূলকেই বেছে নিয়েছেন। এবং সেটা ওখানে তো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা আছে, প্রচুর আছে, বড় ফ্যাক্টর। এবং সেখানে সংখ্যালঘু সঙ্গে আমি মনে করি না 1.5 লক্ষই তো শুধু সংখ্যালঘু হতে পারে না। সেখানে তার মানে অনেক সময় একটা রবিনহুডের একটা ইমেজ থাকে, এটা ছিল অনুব্রতর একটা রবিনহুড ইমেজ ছিল, কিন্তু তার সত্ত্বেও যে বিজেপি যেটা করতে পারেনি, বিজেপি যে রাজনৈতিক সংগঠনটা করতে পারেনি, আরএসএস এর একটা ধর্মীয় সংগঠন আছে, ধর্মীয় সংগঠন দিয়ে কি আর রাজনৈতিক সংগঠন করা যায় নাকি? বীরভূম জেলায় কিন্তু বিজেপি একটা ভালো সংগঠন গত লোকসভা নির্বাচনে কিন্তু তারা দাঁড় করিয়েছিল দাদা। দাঁড় করিয়েছিল মানে প্রাথমিকভাবে তারা তৃণমূলেরই লোকটুক ছিল, তারা আবার ফিরে এসেছে, এটুকু আমি মনে করি। যেমন প্রত্যেক জায়গায় হয়েছে, এবারও তাই মনে হয় আমার হয়েছে। এবং এটা অবশ্যই মমতার নিজে ফিল্ডে নেমে যাওয়া, ফের এটা আমার ধারণা, ইট ইজ মাই গাট ফিল যে এটা মমতার নেমে যাওয়ার জন্য হয়েছে। আমরা গৌতমদা যে কথা এতক্ষণ আলোচনা করছিলাম খুব ইন্টারেস্টিং, মানে বারে বারেই রাজনৈতিক বিবাদে কিন্তু বীরভূম জেলার নাম উঠে আছে, কিন্তু এবারে খুব ইন্টারেস্টিং যে এবারে নির্বাচনে বীরভূম জেলায় কোনো কিন্তু বিরাট মাপের কোনো অশান্তি হয়নি, এটাও কিন্তু একটা প্রাপ্তি। যাই হোক, আমরা সরাসরি আমাদের নিউজ রুম থেকে রয়েছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সরাসরি জাতীয় কংগ্রেসের সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে সরাসরি। केंद्रीय मुद्दा बनाकर हम जनता के सामने गए थे। इन मुद्दों पर बड़ी संख्या में लोग हमसे जुड़े, हमारा समर्थन किया। प्रधानमंत्री ने जिस तरह का कैंपेन किया वो इतिहास में लंबे समय तक याद रखा जाएगा। कांग्रेस के घोषणा पत्र के बारे में मोदी जी ने जो झूठ फैलाया, जनता ने उसे समझ लिया। मैं इस मौके पर कहना चाहूँगा कि श्री राहुल गांधी जी की दोनों यात्राएं, भारत जोड़ो यात्रा और भारत जोड़ो न्याय यात्रा के दौरान लाखों करोड़ों लोगों को मिलना, लोगों की समस्याओं को सुनना और आगे चलकर उन समस्याओं का हल ढूंढना हमारे कैंपेन का आधार बना। हमने इसी को 5 न्याय और 25 गारंटी का नाम दिया और इसी के आधार पर हमने गारंटी कार्ड बनाया। हमारे कार्यकर्ता उसे ले